তেহরানের আকাশে সেদিন রাত নামছিল ধীরে, কিন্তু সেই ধীরতার ভেতরে ছিল অস্বস্তিকর এক ভার। শহরের ওপর ঝুলে থাকা মেঘগুলো যেন কেবল বৃষ্টি নয়, ইতিহাসের জমে থাকা উত্তাপও বয়ে আনছিল। আলবর্জ পর্বতমালার কালচে রেখা অন্ধকারে আরও গাঢ় হয়ে উঠছিল, আর নিচে বিস্তৃত রাজধানী নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছিল এক অদৃশ্য পরীক্ষার। দূরে কোথাও সাইরেনের দীর্ঘ টানা শব্দ উঠল। কেউ জানালার পর্দা সরালো, কেউ দ্রুত খবরের চ্যানেল চালু করলো, কেউ সন্তানের মাথায় হাত রেখে নিঃশব্দে দোয়া পড়তে শুরু করলো। বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্র বহু বছর ধরে যে দেশটিকে ঘিরে হিসাব করছে, সেই ইরান আবারও আন্তর্জাতিক অঙ্গনের কেন্দ্রে। প্রশ্ন একটাই, কেন ইরান এমন এক রাষ্ট্র যাকে একা মোকাবেলা করার সাহস কেউ দেখায় না? কেন তাকে ঠেকাতে গেলে লাগে জোট, নিষেধাজ্ঞা, বহুমাত্রিক চাপ? কেন সরাসরি একক সংঘাতে নামার বদলে তৈরি হয় ঘেরাও? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে কেবল সামরিক বিশ্লেষণে নয়, ইতিহাসের গভীর স্তরে। ইরান কেবল একটি আধুনিক রাষ্ট্র নয়, এটি পারস্যের উত্তরাধিকার, এক সভ্যতার দীর্ঘ ছায়া যা হাজার বছরের সময়রেখা পেরিয়ে আজও দৃশ্যমান। সাইরাসের সাম্রাজ্য কেবল ভূখণ্ড বিস্তারের গল্প নয়, তা ছিল প্রশাসনিক সহনশীলতার গল্প। দারিউস কেবল শাসক ছিলেন না, তিনি এমন এক রাষ্ট্র ব্যবস্থার স্থপতি যেখানে দূরবর্তী অঞ্চলও কেন্দ্রীভূত ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। সাফাভিদের আমলের শিল্প, স্থাপত্য, দর্শন ও ধর্মীয় পুনর্গঠন মিলিয়ে যে সাংস্কৃতিক আত্মপরিচয় গড়ে ওঠে, তা আজও ইরানের আত্মচেতনায় প্রবাহিত। পারস্য বহুবার আক্রমণের মুখোমুখি হয়েছে। আলেকজান্ডারের অশ্বারোহী বাহিনী, আরব সাম্রাজ্যের বিস্তার, মঙ্গলদের ধ্বংসযজ্ঞ। প্রতিটি আঘাতের পর পারস্য ভেঙেছে, কিন্তু মুছে যায়নি। কারণ তার শক্তি কেবল সেনাবাহিনীতে ছিল না, তা ছিল ভাষায়, কাব্যে, ধর্মীয় চেতনায়, স্থাপত্যে, স্মৃতিতে। এই ইতিহাস ইরানের রাজনীতিকে প্রভাবিত করে। তারা নিজেদের কেবল একটি সীমান্তবেষ্টিত রাষ্ট্র হিসেবে দেখে না, তারা নিজেদের একটি ধারাবাহিকতার উত্তরসূরি হিসেবে দেখে। এ কারণে পারস্য কখনো মাথা নোয়ায় না। বাক্যটি কেবল আবেগ নয়, এটি রাজনৈতিক মনস্তত্ত্ব। ইতিহাস তাদের শিখিয়েছে, পরাজয় সাময়িক হতে পারে, কিন্তু আত্মপরিচয় টিকে থাকে দীর্ঘ সময়। আধুনিক ভূ রাজনীতিতে শক্তির ভারসাম্য কেবল অস্ত্রের পরিমাপে নির্ধারণ হয় না, এটি নির্ধারিত হয় সম্ভাব্য ঝুঁকি, আঞ্চলিক প্রভাব, জোট কাঠামো এবং মানসিক প্রস্তুতির ওপর। ইরানের ভৌগোলিক বিস্তার, পাহাড়ি প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবলয় তাকে একটি জটিল সমীকরণে পরিণত করেছে। আমেরিকা জানে, সরাসরি পূর্ণাঙ্গ সংঘাতে নামা মানে কেবল একটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয়, তা হতে পারে দীর্ঘস্থায়ী অস্থিরতার সূচনা। ইসরায়েল জানে, ইরানের সামরিক সক্ষমতা এবং তার প্রতিরোধ নীতি অবহেলার বিষয় নয়। ফলে ইরানকে ঠেকাতে তৈরি হয় বহুমাত্রিক কৌশল, নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, আঞ্চলিক জোট, তথ্যযুদ্ধ। কারণ তারা বোঝে, ওয়ান অন ওয়ান সংঘাতে ফলাফল নিশ্চিত নয়। একজন মধ্যপ্রাচ্য বিশ্লেষক বলেছিলেন, ইরানকে পরাজিত করা মানে একটি সামরিক বাহিনীকে হারানো নয়, এটি একটি আদর্শিক কাঠামোকে চ্যালেঞ্জ করা। এই আদর্শিক কাঠামোই ইরানকে আলাদা করে। ইরানের রাষ্ট্র দর্শনের কেন্দ্রে রয়েছে প্রতিরোধ। তাদের রাজনৈতিক ভাষ্যে প্রতিরোধ কেবল সামরিক প্রতিক্রিয়া নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে চাপে রেখেছে, কিন্তু একই সঙ্গে তৈরি করেছে আত্মনির্ভরতার বয়ান। তারা বারবার বলেছে, আমরা চাপের মুখে নত স্বীকার করব না। এই বক্তব্যকে কেউ দেখেন কৌশলগত অবস্থান হিসেবে, কেউ দেখেন জাতীয় আবেগ হিসেবে, কিন্তু উভয় ক্ষেত্রে স্পষ্ট, ইরান নিজেকে পরাধীনতার কল্পে দেখতে চায় না। তেহরানের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছিল, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয়কে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেব না। এই বাক্যের ভেতরে আছে প্রজন্মের মানসিক প্রস্তুতি। ইতিহাসের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে, মানুষ প্রায়ই তা থেকে শিক্ষা নেয় না। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান, দীর্ঘস্থায়ী সংঘাতে শক্তিধর রাষ্ট্রগুলো ক্লান্ত হয়েছে, কিন্তু ছোট বা মধ্যম শক্তির রাষ্ট্রগুলো টিকে থেকেছে ধৈর্যের জোরে। অনেকে মনে করেন আমেরিকা ও ইসরায়েল এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে, তাই তারা সরাসরি দীর্ঘস্থায়ী যুদ্ধের বদলে বহুমাত্রিক চাপের কৌশল বেছে নেয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই চাপ কি শেষ পর্যন্ত ইরানের মানসিক কাঠামো ভাঙতে পারবে? ইরানও ইতিহাস দেখেছে, তারা জানে সময় অনেক সময় বোমার চেয়ে বেশি শক্তিশালী। রাজনীতি কেবল নীতি নির্ধারণী কক্ষের বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। নিষেধাজ্ঞার বছরগুলো সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, ওষুধের সংকট হয়েছে, আন্তর্জাতিক লেনদেনে বাধা এসেছে, কিন্তু একই সঙ্গে তৈরি হয়েছে এক ধরনের অভ্যন্তরীণ সংহতি। তেহরানের এক মা বলছিলেন, আমরা কষ্ট দেখেছি, কিন্তু আমরা নিজেদের হারাইনি। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। এই আবেগই ইরানের শক্তি। কারণ রাষ্ট্র কেবল সামরিক কাঠামো নয়, তা মানুষের সম্মিলিত মানসিকতা। আধুনিক সংঘাতের বড় অংশই মানসিক। কে আগে ক্লান্ত হবে, কে আগে আপোষ করবে, কে বেশি সময় ধরে চাপ সহ্য করতে পারবে।
ইরানকে ঘিরে যে কৌশল তৈরি হয়েছে তা অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক সব মিলিয়ে বহুমাত্রিক। একই সঙ্গে ইরানও নিজেদের সক্ষমতার বার্তা দিতে চায়। তারা বোঝাতে চায় চাপ দিলে প্রতিক্রিয়া আসবে। এই মানসিক লড়াইয়ের সময় একটি বড় উপাদান। নিষেধাজ্ঞা দীর্ঘ হলে অর্থনীতি ক্লান্ত হয়, কিন্তু দীর্ঘ প্রতিরোধ মানুষকে আরও জেদি করে তোলে। ভোরের ঠিক আগের সেই নীরব সময় তেহরানের আকাশ তখনও গাঢ় নীল, কিন্তু পূর্ব দিগন্তে অল্প আলো জমতে শুরু করেছে। রাতের দীর্ঘ উত্তেজনার পর শহর যেন ক্লান্ত, তবু ভাঙেনি। জানালার কাছে ধোঁয়ার ছাপ, ছাদে ছাদে মানুষ দাঁড়িয়ে, কেউ প্রার্থনায়, কেউ অপেক্ষায়। এই অপেক্ষার ভেতরেই টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে এক পরিচিত মুখ। বয়সের ভারে নত নয়, বরং সময়ের পরীক্ষায় কঠিন হয়ে ওঠা এক মুখ। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। তার কণ্ঠ উঁচু নয়, চিৎকার মুখর নয়, কিন্তু সেই স্বর অদ্ভুতভাবে স্থির, যেন বহু শতাব্দীর অভিজ্ঞতা তার কণ্ঠে এসে জমা হয়েছে। তিনি বলছেন প্রতিরোধের কথা, মর্যাদার কথা, ন্যায়ের কথা। বলছেন এই লড়াই কোনো সম্প্রদায়ের নয়, কোনো মাঝহাবের নয়, এটি মানুষের স্বাধীনতার লড়াই। তেহরানের ঘরে ঘরে মানুষ নিঃশব্দে শুনছে, শুধু শিয়া মুসলমান নয়, সুন্নি মুসলমান, খ্রিস্টান, এমনকি ধর্মনিরপেক্ষ তরুণও। কারণ তার বক্তব্য কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তা এক বৃহত্তর প্রতিরোধের ভাষা। বহু সুন্নি মুসলিম দেশে বহু সাধারণ মানুষের কাছে তার নাম হয়ে উঠেছে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। কেউ কেউ তাকে রাজনৈতিক নেতা হিসেবে দেখেন, কেউ ধর্মীয় আলেম হিসেবে, কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তাল মানচিত্রে তিনি অনেকের কাছে হয়ে উঠেছেন এক প্রতীক, যে প্রতীক বলে শক্তিধর সাম্রাজ্যের সামনে দাঁড়িয়েও মাথা নত না করার সাহস সম্ভব। তেহরানের এক তরুণী, চোখ ভেজা, টেলিভিশনের সামনে বসে বলছিল, তিনি শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের সাহস। আরেক প্রান্তে এক বৃদ্ধ সুন্নি ব্যবসায়ী বললেন, মাযহাব আলাদা হতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্নে আমরা আলাদা নই। এই আবেগের ব্যাখ্যা কেবল রাজনৈতিক বিশ্লেষণে পাওয়া যায় না, এটি ইতিহাসের গভীর স্রোত থেকে উঠে আসে। যখন মানুষ দেখে তাদের পরিচয়, তাদের বিশ্বাস, তাদের মর্যাদা বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখন তারা খোঁজে এমন এক কণ্ঠ, যে কণ্ঠ আপোষের ভাষা নয়, প্রতিরোধের ভাষা বলে। খামেনির মুখে সেই ভাষা অনেকের কাছে শেষ আশ্রয়, আধিপত্যবাদের বিরুদ্ধে শেষ সাহস। তিনি যখন বলেন আমরা অন্যায় মেনে নেব না, তখন তা কেবল ইরানের নীতি নয়, তা যেন বৃহত্তর মুসলিম বিশ্বের এক অদৃশ্য আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। বহু দেশে বহু মানুষ যারা নিজেদের রাষ্ট্রনীতির কারণে প্রকাশ্যে কথা বলতে পারেন না, তার বক্তব্যে খুঁজে পান এক ধরনের প্রতীকী সাহস। তেহরানের ভোরের আলো তখন ধীরে ধীরে বাড়ছে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। শহরের ধোঁয়াটে আকাশে প্রথম সূর্যের রেখা ফুটে উঠছে। খামেনির ভাষণ শেষ হয় শান্ত স্বরে। তিনি চিৎকার করেন না, তিনি হুমকি দেন না, তিনি বলেন ধৈর্যের কথা, ঈমানের কথা, মর্যাদার কথা। ঘরে বসে থাকা সেই বৃদ্ধ ইতিহাসের বই বন্ধ করেন, তার চোখে জল। তিনি জানেন না আগামী দিনগুলো কত কঠিন হবে, কিন্তু তিনি জানেন এই জাতি বহুবার আগুনের ভেতর দিয়ে হেঁটেছে। পারস্যের ইতিহাস কেবল সাম্রাজ্যের গল্প নয়, তা প্রতিরোধের গল্প। আর আজকের এই মুহূর্তে তেহরানের আকাশের নিচে বহু মানুষের কাছে খামেনি সেই প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। মাযহাবের সীমানা পেরিয়ে, রাজনৈতিক বিভাজন ছাপিয়ে এক বৃহত্তর সাহসের নাম হয়ে। ভোর পুরোপুরি ফুটে ওঠে, শহর আবার চলতে শুরু করে, দোকান খোলে, স্কুলের পথে হাঁটে শিশুরা, রাস্তায় বাস চলে। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এখনও হিসাব করছে, বিশ্লেষকেরা এখনও মানচিত্রে নতুন রেখা টানছে, কিন্তু তেহরানের বাতাসে আজ এক অদ্ভুত দৃঢ়তা, যেন ইতিহাস আবার ফিসফিস করে বলছে, যে জাতি নিজের মর্যাদা আঁকড়ে ধরে তাকে পরাজিত করা যায় না সহজে। আর পারস্য আগুনের সামনে দাঁড়িয়ে নীরবে, চোখ ভেজা অথচ কণ্ঠ দৃঢ় করে বলে, আমরা আছি, আমরা থাকব, আমাদের ইতিহাস এখনও শেষ হয়নি।